19 বছর পর বাবার সমাধির পাশে ছেলে, অশ্রুসিক্ত শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি জানাবেন শ্রদ্ধা। তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা বিএনপির। এই সংকট যে ষড়যন্ত্র, জনগণ আশা করছে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধসা কেটে যাবে। সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে ৮ দলীয় জোটের। আসন সমঝোতায় জামাত ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। দুর্নীতিমুক্ত সংস্কারের পক্ষের শক্তিকে পক্ষে চান আমির। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। যান চলাচল বন্ধ, খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। ঘন কুয়াশায় মাঝ নদীতে ২ লঞ্চের সংঘর্ষ। মেঘনায় সম্রাট ৩ অ্যাডভেঞ্চার ৯-এর ধাক্কায় নিহত ৪। ৮ সদস্যের তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। প্রায় ১.৫ বছর পর কারামুক্ত হয়ে দেশে ১০ প্রবাসী জুলাই যোদ্ধা। ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। অভ্যুত্থানের প্রতি সংহতি জানানোয় সাজা পান আরব আমিরাতে। এবং আওয়ামী লীগ আমলে আমদানি করা ৪০০ কোটি টাকা মূল্যের ৩০টি বিলাসবহুল গাড়ি আনা হচ্ছে ঢাকায়। চট্টগ্রাম বন্দরে পড়েছিল ১ বছর। বরাদ্দ দেয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। উনিশ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্পর্শের সুযোগ পেলেন বড় ছেলে তারেক রহমান। অশ্রু নয়নে জিয়ারত করেন কবর। তার রাজস্বিক প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও অসংখ্য নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনা সঙ্গী করে দুপুরে গুলশানের বাসভবন থেকে রওনা হন তারেক রহমান। নেতাকর্মীদের জোয়ার ছেলে ২.৫ ঘন্টায় পৌঁছান জিয়া উদ্যানে। হাসান ওয়ালির প্রতিবেদন। এ দিনটির জন্য অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ১৭ বছর পর রাজস্বিক প্রত্যাবর্তনের পরের দিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে অশ্রুসিক্ত নয়নে বড় ছেলে তারেক রহমান। তারেক রহমান সবশেষ পিতার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন ১৯ বছর আগে, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর। এরপর নানামুখী ঘটনার প্রবাহ আর দেশ ত্যাগে বাধ্য হওয়ায় অপেক্ষার প্রহর বাড়তে থাকে। শুক্রবার বিকেলে সেই সময় ধরা দিল হাতে। ভালোবাসার ফুল নিবেদন করলেন বাবার সমাধিতে, দোয়া করলেন অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ জাতির কল্যাণ কামনায়। তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অসংখ্য কর্মী সমর্থক মোনাজাতে অংশ নেন। এদিন বেলা ৩টার কিছু আগে জিয়া উদ্যানের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। লাল সবুজ পতাকার ব্র্যান্ডিং এর গাড়িতে রওনা হন তিনি। সঙ্গী হন হাজারো জনতা। তাদের উষ্ণ অভিবাদনের মধ্য দিয়ে জিয়া উদ্যানে আসতে সময় লেগে যায় প্রায় ২.৫ ঘন্টা। ৪টা ৩৩ মিনিটে গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে রাজনীতিতে। নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তাও কেটে গেছে। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোন কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধসা কেটে যাবে। বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো। ৪টা ৫৪ মিনিটে জিয়া উদ্যান থেকে বের হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সশরীরে দেশের মাটিতে রাজনীতির পুনরায় সূচনা হলো তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জিয়াউর রহমানের ধানের শীষকে তৃণমূলে পৌঁছে দেওয়া এখন তার প্রধানতম লক্ষ্য। বিএনপি সেই পরিকল্পনায় প্রণয়ন করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, জিয়াউদ্দান, ঢাকা। এ নিয়ে আরও আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। আমরা যাচ্ছি তার কাছে। হাসান ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সারাদিন ইভেন্টটিতে ছিলেন বাইরে। আমরা যেটা দেখলাম যে দীর্ঘদিন পর বাবার কবর জিয়ারত করতে পারলেন তারেক রহমান। নিশ্চয়ই আবেগঘন একটা মুহূর্ত ছিল সেখানে। 2006 সালের 1 সেপ্টেম্বর সবশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে আসার সুযোগ পেয়েছিলেন বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরে তো নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আসলে নানান নির্যাতনের শিকার তিনি হয়েছেন। দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানো লেগেছে। অবশেষে তিনি গতকালকে ফিরেছেন, যেটিকে রাজস্বিক তার যে প্রত্যাবর্তন সেটি বলা হচ্ছে। এর পরের দিনই কিন্তু আসলে আজকে তিনি গিয়েছেন দুপুরবেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে গেছেন এবং আমরা কিন্তু দেখেছি অস্ত্রসিক্ত নয়নে তিনি বেশ কিছুক্ষণ একাকী দাঁড়িয়েছিলেন। স্বাভাবিকভাবে 19 বছর পর দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে নিশ্চয়ই তার অনেকবার আসতে ইচ্ছে হয়েছে বাংলাদেশের মাটিতে, একই সঙ্গে বাবার সমাধির পাশে কবরের পাশে দাঁড়ানোর একটা সময় পার করেছেন। সেই সুযোগটি তিনি আজকে পেলেন এবং গতকালকে যেরকম লাখ লাখ মানুষ তার ছায়ার সঙ্গী হয়েছিলেন পুরোটা সময় জুড়েই, আজকেও কিন্তু অসংখ্য মানুষকে সঙ্গে করে নিয়েই কিন্তু তিনি যে লাল সবুজের যে বাস, সেই বাসটি করে কিন্তু আজকে আসেন। তার বাসা থেকে 2.25 ঘন্টা সময় লাগে গুলশান থেকে আজকে জিয়াউদ্দান আসতে, অর্থাৎ যে অসংখ্য মানুষ সেটি কিন্তু ছিলেন এবং সেই মানুষ নিয়েই কিন্তু আসলে তিনি জিয়াউদ্দান থেকে বের হয়েছেন। আমরা যদি একটু দেখি যে আজকে দ্বিতীয় দিন ছিল মূলত। গতকালকে যে রাজস্বিক সংবর্ধনা তিনি নিয়েছেন, সাধারণ মানুষ তাকে সংবর্ধনা দিয়েছেন, একেবারে উষ্ণ অভ্যর্থনা যেটিকে বলে। আজকে দ্বিতীয় দিনে প্রথম যে কর্মসূচি ছিল সেটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাতা তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সেটি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে আসলে সেখানে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস যেটি বলেছেন তারেক রহমানের প্রত্যাবর্তনে কেটে গেছে ভোট নিয়ে, অর্থাৎ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, সেটি বলেছেন। তারেক রহমানের হাত ধরে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে প্রায় আধা ঘন্টার বেশি সময় ছিলেন জিয়া উদ্যানে। সকাল থেকেই কিন্তু এখানে কোরআন তেলাওয়াত হচ্ছিল, ফাতেহা পাঠ হচ্ছিল, অন্যান্য ধর্মীয় যে আনুষ্ঠানিকতা আছে সেটি সম্পন্ন করেছেন অন্যান্য জাতীয়তাবাদী ওলামা দল, বিশেষত অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে এসেছেন, সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ছিলেন, সবাইকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং একাকী বেশ খানিক সময় কিন্তু দাঁড়িয়েছিলেন সেখানে। তাকে কাঁদতে তিনি দেখেছেন, নেতাকর্মীরা অস্ত্রসিক্ত নয়নে কিন্তু সে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। এর পরবর্তীতে তিনি যখন বের হয়েছেন সেখানেও কিন্তু যে নেতাকর্মীরা তাকে নিয়ে এসেছিলেন গুলশান থেকে, তারা কিন্তু ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী, সেটিকে ভেদ করে কিন্তু নেতাকর্মীরা যত কাছে যাওয়া যায় তারেক রহমানের সেই চেষ্টা করেছেন। সেখান থেকে বের হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আসলে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৌঁছাতে পারেননি। নেতাকর্মীদের ভিড় ঠেলে যেতে সময় লাগছে, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত চলছে। সেখানে আছেন আমার সহকর্মী ফারুক ভুইয়া রবিন, তার কাছ থেকে একটু জানতে চাই যে সেখানে নেতাকর্মীরা কি পরিমাণে ভিড় করেছেন এবং তারেক রহমান এখন কোন পর্যন্ত তিনি পৌঁছেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি পথে রয়েছেন। তো এখন তার যে গাড়িবহরটি সেটি সাভার বাস স্ট্যান্ড পার হয়েছে বলেই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আমরা নানা শ্রেণী পেশার মানুষকে এবং দলীয় নেতাকর্মীদেরকে এখানে উপস্থিত থাকতে দেখছি। মূলত আজকে সকাল থেকে কিন্তু যে মানুষের একটি জটলা বা ভিড় ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তারেক রহমানের আগমন উপলক্ষে, কিন্তু যখন জুমার নামাজের পরে সেই ভিড় আসলে অনেকটাই বেড়ে যায় এবং যে পুরো এলাকায় যে নেতাকর্মীদের ঢল কিংবা উৎসুক মানুষের যে ভিড় সেটাতে পরিণত হয়। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, সাভার জাতীয় স্মৃতিসৌধের যে রীতি অনুযায়ী এখানে সূর্যাস্তের আগে ফুল দিতে হয়। তো সে জায়গায় যেহেতু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত তিনি পথে রয়েছেন এবং তার যেই রাস্তা ধরে তিনি আসছিলেন তার পথে পথে আসলে যে মানুষের ব্যাপক উপস্থিতি ছিল, মানুষের ঢল ছিল এবং মানুষ তাকে রাস্তায় রাস্তায় স্বাগত জানাচ্ছিলেন এবং সেই কারণে তার গাড়ি বহরের যে গতি খুবই ধীর ছিল। সেই কারণেই আজকে সন্ধ্যার আগেই, সূর্য ডোবার আগেই বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে দলের নেতারা, দলের শীর্ষ নেতারা কিন্তু যে তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়েছেন। তবে শ্রদ্ধা জানানোর যে বাকি আনুষ্ঠানিকতা সেটি তারেক রহমান তিনি আসার পরে সেটি করবেন। অর্থাৎ সাভার জাতীয় স্মৃতিসৌধের যেই প্রতিষ্ঠিত যে রীতিটি রয়েছে তার প্রতি আসলে যে সম্মান দেখিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে দলের পক্ষ থেকে দলের একটি প্রতিনিধি দল এখানে ফুল দিয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। এবং সেখানে যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ছিলেন, স্থায়ী কমিটির আরেকজন সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সহ দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। তো আমরা আসলে যেটি দেখছিলাম যে গতকালকে তারেক রহমান যখন দেশে আসেন, দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসনের অবসান ঘটিয়ে, অনেক অপেক্ষা এবং নানা জল্পনার যে অবসান ঘটিয়ে তিনি যখন দেশে আসছিলেন, তারপরে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যখন 300 ফিটে সংবর্ধনা মঞ্চে যাচ্ছিলেন, সেখানে কিন্তু যে পথে পথে মানুষের ব্যাপক উপস্থিতির কারণে যেখানে আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা সেটি পার হতে তাকে 3.25 ঘন্টার মতন সময় লেগেছিল। ঠিক একইভাবে আজকেও যখন তিনি বাসা থেকে বের হয়েছিলেন, প্রথমে তিনি গিয়েছিলেন জিয়া উদ্যানে তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে জিয়ারতের জন্য। তো সেখানে কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে পথে পথে মানুষের ব্যাপক ভিড় ছিল এবং সেই ঢল থেকে, যে বাঁধ ভাঙা যে ঢল থেকে মানুষ তারেক রহমানকে তারা স্বাগত জানাচ্ছিলেন, তারা তাদের যে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিলেন। তো তারপর যখন তিনি জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করে তার পিতার কবর জিয়ারত শেষে তিনি যখন সাভারের উদ্দেশ্যে রওনা হন, সেখানেও কিন্তু যে একই ধরনের চিত্র দেখা গেল। অর্থাৎ পথে পথে আসলে যে রাস্তার দুধারে মানুষ দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন, যে মানুষ তারা আসলে তাকে স্বাগত জানাচ্ছিলেন এবং তারেক রহমানও তার সেই বাসে থেকে তিনি তাদেরকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছিলেন। এবং যে গতকালকের মতন আজকে কিন্তু তিনি একই বাসে চড়েছিলেন এবং যেখানে আসলে যে লাল সবুজ আবরণের সেই বাসটি যেখানে লেখা ছিল সবার আগে বাংলাদেশ, সেই বাসটিতে চড়ে তিনি কিন্তু আমরা যেটি দেখছিলাম আসলে যে সূর্যাস্তের মধ্যে যেহেতু তারেক রহমান পৌঁছাতে পারেননি, যার ফলে কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং ডক্টর আব্দুল মঈন খান সেই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্মৃতিসৌধের বেদিতে এবং তারেক রহমান যাচ্ছেন বিজয়ের মাঠে। কর্মীরা অপেক্ষা করছেন। আগামীকাল আসলে তারেক রহমানের আর কি কি কর্মসূচি রয়েছে? আমরা জানি যে 3 দিনের যে কর্মসূচি আগামীকালকে তৃতীয় দিন, অর্থাৎ প্রাথমিকভাবে ঘোষিত 3 দিনের কর্মসূচিতে শুরুতেই শহীদ শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারত করবেন তারেক রহমান। এর পরবর্তীতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার কথা রয়েছে, যেখানে ভোটার হওয়ার সংক্রান্ত যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেটি সম্পন্ন করবেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন পঙ্গু হসপিটালে, তাদেরকে দেখতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। হাসান ওয়ালি, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। হাসান ওয়ালি স্টুডিওতে যুক্ত হয়েছিলেন তারেক রহমানের নানা রকমের রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে। আমরা যাব পরের খবরে। বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, দুর্নীতিমুক্ত সংস্কারের পক্ষের শক্তিকে পাশে চায় জামাত। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে যোগ দিয়ে সব শ্রেণীর মানুষকে নিয়ে মানবিক এবং বৈষম্যহীন দেশ গড়ার আশা প্রকাশ করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সদস্য সম্মেলনের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হয় আনুষ্ঠানিকতা। অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সব শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত। সব ধর্ম, সব দল, সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না,
ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে। আরো বলেন, জামায়াতের সঙ্গে আসতে হলে থাকতে হবে সংস্কারের পক্ষে। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোন দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। বিগত আমলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, আগামী দিনে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকেই। ইসলামী ছাত্র শিবিরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ফরিদপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন বিএনপি নেতা নিহত, বাড়িঘর ভাঙচুর, আটক 1, অতিরিক্ত পুলিশ মোতায়েন। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। 12 ডিসেম্বর মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। ঘটনার পর থেকেই হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ওঠে, পালন করা হচ্ছে নানা কর্মসূচি। শুক্রবার দুপুরে একই দাবিতে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। মূল আসামি ফয়সাল ও তার সহযোগীকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ জানান তারা। হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না। এবং আজকের এই কর্মসূচি থেকেই এই অবরোধ, আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে। ইনকিলাব মঞ্চের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। কম্বল দিয়ে আমরা শীত নিবারণ করব, তবুও এই রাজপথ ছেড়ে আমরা যাব না। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী নাইম হাসান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আজ দুপুরের পর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মূলত তারা ইনকিলাব মঞ্চের ভাষ্য অনুযায়ী তারা বলছেন যে সরকারকে তারা 25শে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন যেন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হয়। কিন্তু 25শে ডিসেম্বর পার হয়ে যাওয়ার পরও যেহেতু এখনও সরকারের পক্ষ থেকে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি, সেজন্য তারা আজকে দুপুরের পর থেকে এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শুধু তাই না, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবেন। তারা এই অবস্থান কর্মসূচি ততক্ষণ পর্যন্ত তুলে নেবেন না যতক্ষণ না পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হচ্ছে। এছাড়া আজকে বিকেলের পর থেকে এখানে যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ এখানে এসে জড়ো হতে শুরু করেছেন। শুধু তাই না, তারা সকলেই বলছেন যে আজকে রাতে থাকার প্রস্তুতি নিয়ে তারা এসেছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও বলা হয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদি, যিনি ছিন্নমূল মানুষের জন্য কম্বল কিনেছিলেন যে এই শীতে বিতরণ করবে বলে, সেই কম্বল আজকে এই শাহবাগে যারা অবস্থান কর্মসূচিতে রয়েছেন তাদেরকে দেওয়া হবে বলে জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, যেন এইখানে যারা অবস্থান করছেন তাদের জন্য কোনো ধরনের ভোগান্তি না পোহাতে হয়। শুধু তাই না, এছাড়া ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে খুব স্পষ্ট করে তাদের এখানে সাধারণ জনগণ ও তাদের দলীয় নেতা কর্মীদের কেউ বলেছে যে তারা যেন কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা না করে। কারণ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে এখানে যারা অবস্থান করছে সকলেই যে হাদির বিচারের দাবিতে এসেছেন এমনটা না, এখানে অনেকে রয়েছেন যারা অনুপ্রবেশকারী বা কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নিতে পারেন। এই কারণে তারা বলেছেন এখানে আগামীকাল যখন জনাব তারেক রহমান আসবে কোনো ধরনের জন্য বিশৃঙ্খলা বা সহিংসতার ফাঁদে কেউ পা না দেয়। এই ছিল আমার কাছ থেকে শাহবাগের মোড় থেকে সর্বশেষ পরিস্থিতি।
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির বিষয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন নাঈম হাসান। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। ঘন কুয়াশায় মাঝ নদীতে 2 লঞ্চের সংঘর্ষে প্রাণ গেল 4 জনের। চাঁদপুরের মেঘনায় সম্রাট 3 অ্যাডভেঞ্চার 9-এর ধাক্কায় আহত হয়েছেন আরও 5 জন। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নৌ উপদেষ্টার। ধাক্কা দেয়া লঞ্চটিকে জব্দ করা হয়েছে ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। কেউ ফিরছিলেন কর্মক্ষেত্রে, কেউ বা প্রিয়জনের কাছে। মেঘনার লঞ্চ দুর্ঘটনা কেড়ে নিল 4টি তাজা প্রাণ। মরদেহগুলো সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে চাঁদপুরের হরিণা এলাকা দিয়ে যাচ্ছিল ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট 3। ঘন কুয়াশায় পথ হারিয়ে লঞ্চটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9। এতে দুমড়ে মুচড়ে যায় এমভি জাকির সম্রাট। ঘটনাস্থলেই প্রাণ হারান 1 জন। ঢাকা নিয়ে আসার পথে মৃত্যু হয় আরও 3 জনের। নিহতদের সবাই ভোলার বাসিন্দা। বাচ্চাটা আসিল, বাচ্চাটা নিশ্চিত তলায় পড়ে গেছে। নিশ্চিত তলা ভরার লগে গাঙ্গা মধ্যে না ভাবতে মানুষের নিশ্চিত না আমাদের ওখানে জায়গায় 2 জন লোক ডেড বডি মারা গেছে। ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে সদরঘাটে আনার পর পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন, নিহতদের পরিবারকে দেয়া হবে 1.5 লাখ টাকা করে ক্ষতিপূরণ। দাফনের জন্য, কবরের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য যা লাগে আপাতত 1.5 লাখ টাকা করে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে, সরকারের পক্ষ থেকে দিচ্ছি। এদিকে ধাক্কা দেয়া এমভি অ্যাডভেঞ্চার লঞ্চটিকে জব্দ করা হয় ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। আলফাডাঙ্গায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সদর ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1 জন। এই ঘটনায় আটক করা হয়েছে 1 জনকে। দীর্ঘদিন ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর ব্রাহ্মণ জাটি গ্রামের ইউপি সদস্য সৈয়দ শরীফুল ইসলামের সঙ্গে একই এলাকার জুয়েল মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে জুয়েল মিয়া অর্ধ শতাধিক সমর্থক নিয়ে শরীফুলের সমর্থক ও ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল সর্দারের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বসতবাড়ি ও আসবাবপত্র। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাইফুল সহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সাইফুলকে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় তার। এবারে বাণিজ্যের সংবাদ। অবশেষে সব জটিলতা কাটিয়ে পলাতক এমপিদের নামে আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি গাড়ি ঢাকা নিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 1 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব গাড়ি বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে একে একে বের হয়ে আসছে প্রায় 400 কোটি টাকা মূল্যের 30টি পাজেরো। বন্দর, কাস্টম এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর এলাকা ছেড়ে যায় গাড়িগুলো। ইনভেন্টরি প্রক্রিয়া সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে ইতিমধ্যে এটা হস্তান্তর করা হয়েছে। গত 1 দশকে আইনি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে আটকে পড়া এই ধরনের কয়েকশো গাড়ি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এগুলা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পোর্ট ডিউজ ক্লিয়ার করে এই গাড়িগুলো ডেলিভারি নিয়ে গেছে। এগুলা মোটামুটি ভালো কন্ডিশনে এই গাড়িগুলো ডেলিভারি গেছে। আইনি জটিলতা এড়িয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে এসব গাড়ি হস্তান্তর হচ্ছে জনপ্রশাসনের পরিবহন পুলে। অবশেষে গতি হচ্ছে 100 কোটি টাকা মূল্যের এসব গাড়ি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আমদানিকারক সংসদ সদস্যরা পালিয়ে যাওয়ায় আইনি জটিলতা এসব গাড়ি ছাড় না হয় নিলামি বিক্রির জন্য কাস্টমসের কাছে বাইপেপার হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে এটা বরাদ্দ করা হবে। অবশ্য তারান্না হালিম কিংবা জান্নাতারা হ্যান্ডির গাড়ি এখানে থাকলেও সরকার পতনের আগে গাড়ি ছাড় করে নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ বেশ কয়েকজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 40 বছর ধরে অসংখ্য খুশি রয়েছে
ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন ফায়ার সার্ভিসের 9 ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 8তলা ভবনের ছাদের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল 5:30টায় শপিং কমপ্লেক্সের ছাদের ওই গোডাউনে এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতা বেশি হওয়ায় একে একে মোট 9টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে 1.5 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 7টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার মার্কেট বন্ধ থাকায় ভেতরে কোনো ক্রেতা বা সাধারণ মানুষ ছিলেন না। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত 18 জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ওয়াদি আল দাহাব এলাকার একটি মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নামাজ চলাকালে এক ব্যক্তি বোমা সহ ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উনিশ বছর পর বাবার সমাধির পাশে অশ্রুসিক্ত তারেক রহমান। স্মৃতিসৌধে 71-এর শহীদদের প্রতি জানাবেন শ্রদ্ধা। প্রত্যাবর্তনের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আশা। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। আসন সমঝোতায় জামাত ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। দুর্নীতিমুক্ত ও সংস্কারের পক্ষের শক্তিকে পক্ষে চান আমির। এবং ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। যান চলাচল বন্ধ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।